আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং প্রাণ ঢালার শুভেচ্ছা। আজকে আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলছি, যে তিনটি দাবি বা তিনটি শর্ত ছিল। এই যে আমাদের গিয়েছিল খলিলুর রহমান, ইন্ডিয়াতে গিয়েছিল। ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে আসলে তিনটা দাবি উঠেছিল, যার মধ্যে একটা দাবি ছিল বাংলাদেশের পক্ষ থেকে, যেটা খলিলুর রহমান করেছিলেন, এবং দুইটা দাবি আবার ইন্ডিয়া পাল্টা করেছিলেন। সুতরাং সে তিনটা দাবি কি কি সেই বিষয়ে আপনাদেরকে বলছি, এবং এটা হচ্ছে যে এক্সক্লুসিভ, একদম ভেতর থেকে, মানে সেই দিন সেখানে উপস্থিত খলিলুর রহমান এবং আপনার অজিত দোভাল, ওনারা যে মিটিংটা করেছেন সেই মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে শুধু খলিলুর রহমান না, খলিলুর রহমানের সাথে ছিলেন আরো তিনজন যারা ইন্টারপ্রেট করেছেন বিভিন্ন ইয়ে। দুইজনই ইংলিশ জানেন, ইংলিশ খুব ভালোই জানেন দুজন। এরপরে কিছু কিছু হিন্দি ওয়ার্ড আছে যেগুলো তো খলিল সাহেব বোঝেন না, কিছু বাংলা কথা আছে যেটা তো আপনার অজিত দোভাল স্যার বোঝেন না, যার কারণে ওখানে ইন্টারপ্রেটার ছিল দুই পক্ষের তিনজন তিনজন ছয়জন। তাদের একজনের কাছ থেকেই এই খবরটা জানছি। তবে সেই জিনিসটা কি কি শর্ত ছিল সেটা বলার আগে আপনাদের একটা কথা বলি। যেখানে সারা বাংলাদেশ ক্ষেপে আছে, ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবে না, ইন্ডিয়াকে দেখতে পারতেছে না, পাইলে তো ইন্ডিয়ারে পারলে মানে টুকরা টুকরা করে খেয়া ফেলাবো আমরা, এই অবস্থা। সেই জায়গায় হঠাৎ করে খলিল সাহেব কেন ইন্ডিয়াতে গেলেন, এটা যেমন আপনার মাথায় ঘুরতেছে। আরেকটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় এখন হয়তো ঢুকে নাই, বা অনেকে চিন্তা করছেন, কিন্তু মানে ওই যে বলে না যে গলা পর্যন্ত আসছে ভাই মুখ দিয়ে বের হচ্ছে না, এরকম অবস্থা অনেকেরই আছে। যেটা আমারও গত দুই তিন দিন যাবত আসলে আমি মানে ভাবতেছিলাম, কিন্তু ব্যাপারটা আমি পুরো বুঝে উঠতে পারছিলাম না। এই যে আপনার একটা হয়েছে, মিটিং যেটা হয়েছে, এটা হচ্ছে নিরাপত্তা, মানে জঙ্গিবাদ এবং সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে একটা আলোচনা। সেখানে যেমন ভারত আছে, নেপাল, ভুটান, এই ধরনের কিছু দেশ আছে, কিন্তু সেখানে চায়না বা পাকিস্তান নেই। তাহলে যে জায়গায় চায়না এবং পাকিস্তান নেই, সেইখানে খলিল সাহেব হঠাৎ বাংলাদেশ যাওয়া, এটা একটা লাগে, মাথায় লাগে, বুঝতেছেন কিছু? এরপরে দেখেন, যেমন ইন্ডিয়া কোয়াডে ছিল, যেটা আমেরিকা ইন্ডিয়া কোয়াড, এগুলার কোনো চুক্তিতে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেনি, শেখ হাসিনা কোনো চুক্তিতে যায়নি এর ধরনের। হঠাৎ করে বাংলাদেশ কেন এখন, যেই জায়গায় ইন্ডিয়া হচ্ছে যে মহাসচিব, মানে ইন্ডিয়ার নেতৃত্বে গঠিত যে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে নেপাল, ভুটান, এই সেই, তারপরে সিসিলি, আরো কি কি আছে জানি, এরা সব মিলে একটা কমিটি হচ্ছে, বা একটা আপনার করতে চাচ্ছে চুক্তি। সেই চুক্তিতে, যেই চুক্তিতে পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয় নাই, যেই চুক্তিতে চায়না এত বড় শক্তিশালী দেশ, সেইখানে চায়নাকে দাওয়াত দেওয়া হয় নাই, বাংলাদেশ গেল। বাংলাদেশ আবার এই চুক্তিতে কথা বলে আসলো, এই চুক্তিতেই আপনার সিগনেচার করে আসলো। এটা কেমন? বাতাস কি কিছু বোঝা যায় ভাইয়া? আমি আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে বলেছিলাম 15 দিনের সময় দিয়ে গেছে। অনেকে আমার সেই ভিডিওর নিচে এসে গালাগালি করেছিলেন যে আমি বেশি বুঝি, এই হইছে সেই হইছে। তো তাদেরকে বলি, এই যে আজ গতকাল থেকে যারা বলা শুরু করছে 7 দিনের সময়, কেমন বিষয়টা বোঝা যায়? গতকালকে আমি 15টা মাদ্রাসা 16টা মাদ্রাসার কথা বলেছিলাম, যে গোয়েন্দা নজরদারিতে অনেকেই বলছেন যে মাদ্রাসার নামগুলো আমি কেন দিলাম, ওই দিলাম সেই দিলাম। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাই, যেইটুকু দেওয়ার মতো সেইটুকুই দিচ্ছি, যেটুকু দেওয়ার মতো না সেটুকু আপনার পাচ্ছেন না। কারণ কোথায় কি আছে বা কোথায় কি হচ্ছে সবগুলো তো আপনাদের বলা হচ্ছে না, কিন্তু আপনাদের হিংস দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা একটু সতর্ক থাকেন। আর যেগুলোর নাম বলা হয়েছে, এমনও তো হইতে পারে সেগুলোর বিপরীতের অন্য কিছু করতেছে। তো এই হচ্ছে যে কাহিনী। সুতরাং এবার চিন্তা করেন, এই যে ইন্ডিয়া একটা সংস্থা করলো, যেটা আপনার জঙ্গিবাদের উত্থান এবং সামুদ্রিক নিরাপত্তা, এই আর্মি, এটা একটা আর্মি বলা যায়, যে এটা একটা ওনারা একটা সংগঠনের মতো করেছে যে আমরা শক্তিশালী, সেই চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে এসেছে। এরপরেও বলবেন যে কালে আওয়ামী লীগ ইন্ডিয়ার দালালি করে, ইন্ডিয়ার দালালি তো আপনারা সবচেয়ে বেশি করতেছেন। তো আসুন চলুন, সেই তিনটা শর্ত। শর্ত নাম্বার ওয়ান, বাংলাদেশের পক্ষ থেকে শর্ত নাম্বার ওয়ান ছিল, যেটা খলিলুর রহমান বলেছেন। তিনি সরাসরি ইন্ডিয়ার কাছে
শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার জন্য একটা শর্ত জুড়ে দিয়েছিলেন মিটিং এর আগেই। আপনারা জানেন যে একদিন আগেই উনি পৌঁছে গিয়েছিলেন এবং ওনার জন্য ইন্ডিয়ার দিল্লিতে যেই 5 স্টার হোটেলে 3টা রুম ওনাদের জন্য বুক করেছিলেন সেসব রুমে ওনারা উঠেননি। ওনাদেরকে উঠানো হয়েছিল আমাদের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আপনার অ্যাম্বাসেডারের সাহেব নিজের বাসায়, এবং সেইখানে রেখেই উনি কাউকে কোথাও যেতে দেননি এই অবস্থায়। কিন্তু আরেকটা জিনিস, যে এই যে আমাদের খলিল সাহেব যাওয়ার আগে কিন্তু বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসের অ্যাম্বাসেডারের সাথে কথা বলে গিয়েছিল, এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদের অ্যাম্বাসেডারের বাড়িতে উঠেছেন। অ্যাম্বাসেডার সাহেব কন্টিনিউ ওনার সাথে ছিলেন যাতে উনি কোথাও যেতে না পারেন। তো সেই জায়গায় দাবি ছিল যে হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দেওয়া হবে, ফেরত দিতে হবে, এই দাবিটা করেছিলেন অজিত দোভালের কাছে। তখন নাকি অজিত দোভাল বলেছেন যে ঠিক আছে আমরা ফেরত দিব, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আপনি বলেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনারা কি বর্ডার পার করে কোনোভাবে ঢুকে গিয়েছিলেন যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে না? বা এইটা কি ওনারা কি হঠাৎ করে এসে গেলেন যে এই, নাকি G2G মানে সরকার টু সরকার কথা হয়েছিল? যেদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারা বাংলাদেশে ঢুকেছেন সেদিন তো বাংলাদেশ থেকেই জাতীয় পতাকা দেওয়া হেলিকপ্টারে ওনাকে উঠানো হয়েছে। ওখান থেকে কুর্মিটোলা, কুর্মিটোলা থেকে আবার সেনাবাহিনী, 3 বাহিনী, সেনাবাহিনী, নৌ বিমান বাহিনীর নিজস্ব বিমানে এবং 18 জন SSF কর্মকর্তা অধীনে রাষ্ট্রীয় সম্মানে ওনাকে এনে নামানো হয়েছিল। কোনটা আগে? এই দুইটার জবাব আপনি দিন। যদি দিতে পারেন সুন্দরভাবে, তাহলে আমরা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিব। এবং দ্বিতীয় যে কথাটা আপনার অজিত দোভাল বলেছেন যে অনেক হয়েছে, এবার আপনারা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ সহ বাকি সব দলকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করান, আমাদের কোনো সমস্যা নাই। আপনার দেশে আপনি কি খাবেন, কি পরবেন, কাকে কি করবেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা যে সেটা হচ্ছে আমরা চাই আপনার দেশে জঙ্গি উৎপাত না হোক, সেখান থেকে কোনো কিছু আমাদের দেশে না আসুক। আপনার পাকিস্তানের সাথে কি আপনারা আবার মিলিত হবেন, পাকিস্তানি ফ্ল্যাগ লাগাবেন দেশের সব জায়গায়, আপনাদের গাড়িতে জাতীয় পতাকা না রেখা পাকিস্তানি পতাকা, সেটা আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দেশ থেকে যদি একটুকু নিরাপত্তার হুমকি মনে করি, সেইখানেই আমরা আপনারে সেকেন্ড টাইম আর কোনো ওয়ার্নিং দেওয়া হবে। এবং সেই ওয়ার্নিংটার মধ্যে ওই যে আপনাদের বলেছিলাম গত 3 দিন আগে যে 15 দিনের সময় দিয়েছেন জঙ্গি উৎপাদন বন্ধ করতে হবে। এবং ওনারা বলছে ISS এর 77 জন সুশিক্ষিত কর্মকর্তা বাংলাদেশে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্প করে, সেসব ক্যাম্পের ভেতরে ওনারা প্রশিক্ষণ দিচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ, অস্ত্র শস্ত্র সবই দিচ্ছে। এগুলার ডাটা সহ পুরো দোসিয়ার বলে, বা আপনারা বলতে পারেন একটা ফাইল, 184 পাতার একটা ফাইল দিয়েছে যেখানের মধ্যে 84টা স্পট ছবি, স্যাটেলাইট ছবি, ভেতরের ছবি, অস্ত্র প্রশিক্ষণের ছবি সবগুলো দিয়ে দিয়েছে যে এগুলো আগে নির্মূল করেন, এরপরে আপনি আমাদের সাথে কথা বলতে আসেন। তখন নাকি খলিল সাহেব বলেছেন যে আমি তো আসলে এখানে এই মুহূর্তে আপনাকে এটার 100% কিছু বলতে পারবো না। দেখেন আমি তো আসলে, আমাকে এখন এই নিরাপত্তা উপদেষ্টার কোনো পদও ছিল না, যেহেতু আমরা আপনাদের সাথে কথা বলতে পারতেছিলাম না, কারণ নিরাপত্তা উপদেষ্টা কথা বলবো, অন্য কোথাও বলতে পারে না, যার কারণে আমাকে এখন এটা পোস্টিং দেওয়া হয়েছে। সুতরাং আমি সেই হিসাবে আপনার সাথে এসে কথা বলছি। আমি বাংলাদেশে যাওয়ার পরে আমি ইউনূস সাহেবের সাথে কথা বলবো, যে ইউনূস সাহেব কে বলবো যে আপনাদের দাবিগুলো, এবং দেখি উনি কি বলে। তবে আমি আসলে আপনাকে গ্যারান্টি দিতে পারছি না উনি আপনাদের এই দাবিগুলা। তখন নাকি অজিত দোভাল আবার বলেন যে ওই যে মাইকের সামনে দাঁড়িয়ে রাস্তার হকারের মতো ওই যে শেখ হাসিনাকে ফেরত দিব, হেগে যাব, ওই সেই এগুলো বললেন না, কারণ হেগের সাথে আমাদের কোনো চুক্তি নাই। আর আপনাদের ICC যেই ট্রাইব্যুনাল, এইটার সাথে তো আমাদের কোনো দরকারই নেই। এটা আপনি কি করছেন না করছেন, ফালতু ICC। হ্যাঁ, এখন যদি আপনাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে একটা কথা ছিল তাহলে হয়তো চিন্তা করার বিষয় ছিল। মাইসিটি স্পেশাল কোর্ট আমাদের কোনো ব্যাপার না। আপনারা কি করতেছেন তা আপনাদের ঘরে আপনারা কি করবেন। আর এইসব বিচার আচার যেখানে আপনার ওই বিবাদী পক্ষ নাই, কেউ নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, আপনারা যা ইচ্ছা তা বললে আপনার বিচারটা কইরা দিলেন, তো ওইটাতে আমরা কর্ণপাতও করব না। আর
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এনাদেরকে ফেরত দিতে হইলে প্রথমে আপনার সরকারকে লিখিত জানাইতে হবে যে ওনারা যে এখানে আসছেন ওনারা তো রাষ্ট্রীয় মর্যাদায় আসছেন, ওনার রাষ্ট্রীয় মর্যাদায় এসেছেন এবং এখনো রাষ্ট্রীয় মর্যাদায় আছেন। সুতরাং এসব ফাউল কথা বলে লাভ নাই। হেগে আপনারা যান, হেগের চুক্তি আমাদের সাথে নাই, এরকম কোন চুক্তিতে আমরা নাই, সুতরাং কেউ কিছু করতে পারবে না। ওই যে স্লোডনের কথাটাই, রাশিয়া যে স্লোডনের ব্যাপারে বলেছিল যে তুমি আমেরিকার জাহান্নাম চাও, আমি তোমার স্লোডন রে ফেরত দিব না, স্লোডন আমার দেশ আছে, হ্যাডাম থাকলে তুমি এসে তুলে নিয়ে আসো। তো সেই রকম এই হচ্ছে যে তিনটার মধ্যে চুক্তি বুঝছেন, তো তিনটা দাবি বুঝছেন। একটা দাবি বাংলাদেশের হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চাওয়া, এই দাবির পুঙ্গা মেরে দিয়েছেন অজিত দোভাল। এবং অজিত দোভালের দুইটা দাবি, একটা হচ্ছে যে আগে জানাইতে হবে সরকার টু সরকার, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মাধ্যমে কি শেখ হাসিনা এই দেশে এসেছিলেন নাকি, এটা বলতে গেলে তো বলতে হবে জি জি জি, না হলে তো বলবে যে ওই বিমান কি তোমাদের ছিল না হারামজাদারা। এই হচ্ছে যে একটা দাবি। দ্বিতীয় হচ্ছে যে মৌলবাদী, ওই এক ইন্ডিয়ার যে দুই দাবি, দুই দাবির মধ্যে একটা দাবি মধ্যে আবার দুইটা ভাগ। আর এটা মৌলবাদীদের উত্থান কিভাবে ঠেকাবা, তোমরা ঠেকাবা নাকি আমরা প্যারাট্রুপার নামাইয়া দিয়া ওখানে তোমাদেরকে ঠেকাই দিব, এই বিষয়টা ছিল। এবং সেকেন্ড দাবি যেটা ছিল যে আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, বংসং ইলেকশন করলে হবে না, টোটাল ইলেকশন করতে হবে। আওয়ামী লীগকে লেভেল প্লেইং ফিল্ড যদি না দাও, তাহলে তোমাদের ইলেকশন তোমরা করতে পারো কিনা বা কিভাবে করবা সেটা আমরা আমাদেরটা বুঝবো, তোমরা তোমাদেরটা বুঝো, এই বলে ওনার সাথে মিটিং হয়েছে। তারপরেও হয়তো মিটিং এর আরো কথা ছিল যে মানে হয়তো পরের দিন যেখানে যে সভাটা হয়েছিল সেই সভার পরে আপনার ইয়ের সাথে কথার বলার কথা ছিল, কার সাথে, আমাদের খলিল সাহেবের সাথে। কিন্তু খলিল সাহেব নাকি তড়ি ঘড়ি ফোন পে 3টা 5 মিনিটের ফ্লাইটে, দিল্লি টু ঢাকা 3টা 5 মিনিটের ফ্লাইটেই উনি ফেরত চলে আসতে বাধ্য হয়েছেন। কারণ এই মিটিংটা চলেছিল একটার পরে দিন লাঞ্চের কথা ছিল, তিনি সে লাঞ্চটাও করতে পারেননি। এবং আপনার ডাক্তার ইউনূস সাহেবের মাথা হয়তো খারাপ হয়েছে কেন জানেন, কারণ যে ডাক্তার ইউনূস সাহেব মনে করেছিলেন এই যে সভাটা হচ্ছিল সেখানে আমাদের খলিল সাহেব মুখ্য ভূমিকা পালন করবেন, কিন্তু উনি পারেননি। আবার এটার মহাসচিব হয়েছেন এইবার ইন্ডিয়া, সুতরাং 2 বছর পর পর মহাসচিব হবে, বাংলাদেশ কবে তারা জানেন না। তবে পাকিস্তান আর চায়নার পঙ্গা মারা, ওনাদের সাথে এত সম্পর্ক থাকার পরেও, ওদের না ডাকার পরেও খলিল সাহেব গিয়ে চুক্তি করে এসেছেন। এবার তাহলে বুঝুন, হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু খেলার মাঠ নয়, এটি যেন এক থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট। এতটাই থ্রিলার যে বিদেশিরা এসে গোপনে বৈঠক করছেন। বাংলাদেশে ঘোষণা দিয়ে এসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বজে। 4 দিনের সফরের মধ্যে 2 দিন পার হয়ে গেলেও তার সফর নিয়ে টুর শব্দটিও প্রকাশ পায়নি মিডিয়াতে। সূত্রগুলো বলছে কমনওয়েলথ মহাসচিব সরকারের পছন্দ অপছন্দ সব দলের সাথে অতি গোপনে বৈঠক সারছেন। কিন্তু সরকারের আশঙ্কা হলো কমনওয়েলথের নতুন স্ট্র্যাটেজিক পরিকল্পনা আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সংস্থাটির পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়া হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে, যার অর্থ হলো ভারতে অজিত দোভাল আর খলিলুর রহমানের দিল্লি পর্বের পর মঞ্চে খুব শিগগিরই আবির্ভূত হতে যাচ্ছে কমনওয়েলথ। সেটির আঁচ পেয়ে এরই মধ্যে সরকার আর্মস ফোর্সেস ডেতে ঐক্য প্রদর্শনের বিজ্ঞাপনের ঢালি সাজিয়ে বসেছিল। ভূমিকম্পের দিনেও এএফডি নিয়ে রেকর্ড সংখ্যক পোস্টে সয়লাভ হয়ে গিয়েছিল অধ্যাপক ইউনূসের দপ্তরের সামাজিক মাধ্যমের পেজ। তবে এই ঐক্যের ভিজুয়াল প্রদর্শনীর 24 ঘন্টার মধ্যে মিত্র জামাত ইসলামী থেকে এসেছে এ যাবৎকালের সবচেয়ে বড় হুঙ্কার। দলটির আমির বলছেন নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে। সরকারের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা, নির্বাচন কমিশনও জানাচ্ছে শঙ্কার কথা। দর্শক, একদিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিদেশিদের চাপ, আর একদিকে মিত্রদের মধ্যে গণভোট নিয়ে মল্লযুদ্ধ। এমন দ্বিমুখী সংকট থেকে জনদৃষ্টি সরাতে অধ্যাপক ইউনূসের দপ্তর নতুন কোন প্রদর্শনী হাজির করবেন। সূত্রগুলো বলছে হাই ভোল্টেজ ফোকার খেলা শুরু হয়ে গেছে। ঢাকা দিল্লির মাঝে এখন আর আগে সেই মিষ্টি সম্পর্ক নেই, সম্পর্ক এখন অনেকটা কাটা ছেঁড়ার মতো। এরই মাঝে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি সফর করলেন, আর সেখানে তিনি বৈঠক করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। এই রুদ্ধদ্বার বৈঠকটি ছিল গত 1.25 বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা।
বৈঠকের আলোচনাগুলো এতই চাপা ছিল যে মনে হচ্ছিল যেন কূটনৈতিক ডিনার টেবিলে একজন আরেকজনকে ডিম ছাড়া বিরিয়ানি খেতে দিয়েছে। বাংলাদেশের দিল্লির হাইকমিশন থেকে একটা সাদামাটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শুধু জানিয়ে দেওয়া হয় অজিত দোভালের সাথে খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই বৈঠকটি নানা কারণে কূটনৈতিক মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। প্রথমত, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করার ঠিক একদিন পরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ত, আদালতের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে দেশে ফেরানোর জোর দাবি জানিয়ে একটি বিবৃতি দেয়। আবার খলিলুর রহমান নির্ধারিত সফরসূচির একদিন আগেই দিল্লি গিয়েছিলেন। ফলে আনুষ্ঠানিকভাবে তিনি যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি এর বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন সেটি হয়ে যায় উপলক্ষ, আর দোভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়ে যায় লক্ষ্য। এনএসএ এর দ্বিপাক্ষিক বৈঠকটি তাই সিএসসির বহুপাক্ষিক আয়োজনকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ভারতীয় গণমাধ্যম ও দেশের একাধিক সূত্র বলছে মূলত দুটি বিষয় নিয়ে এই বৈঠকে ভারতের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে। একটি হলো বাংলাদেশকে ঘিরে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাজনিত উদ্বেগ। আরেকটি হলো বাংলাদেশের সামনে নির্বাচন, যেটিতে দিল্লির মূল বার্তা ছিল ভারত চায় বাংলাদেশের সামনে নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হোক। দর্শক, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ কি? সোজা কথায় গত 12 মে থেকে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন ভারত আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক সমর্থন হিসেবে দেখছে না, বরং এটি তাদের কাছে প্রক্রিয়াগত বৈধতা নিশ্চিত করার একটি চাবিকাঠি। দিল্লির সূত্রগুলো বলছে অজিত দোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একটি বার্তা দিয়েছেন। সেটি হলো, যদি নির্বাচন মোটামুটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে তারা বিজয়ী নির্বাচিত সরকারের সঙ্গে এঙ্গেজমেন্টে যেতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই বার্তা কূটনৈতিক পোকার খেলা, যেখানে তারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে। দর্শক, দিল্লি পর্ব শেষ হতে না হতে মঞ্চে প্রবেশ করেছে কমনওয়েলথ মহাসচিব শার্লি বালচয়। তিনি বাংলাদেশে 4 দিনের সফরে এসেছেন। 24 নভেম্বর তার সফর শেষ হবে। প্রথমবারের মতো শার্লি বাংলাদেশ সফর করছেন। দর্শক, বাংলাদেশের প্রতিটি নির্বাচনের আগে কমনওয়েলথের মতো দাতা গোষ্ঠীগুলোর ভূমিকা থাকে স্কুলের প্রধান শিক্ষকের মতো। এর অর্থ হলো কমনওয়েলথ মহাসচিবের এই আগমন যেন স্কুলের প্রধান শিক্ষিকার বার্ষিক পরিদর্শন। তিনি দেখছেন ক্লাসের সবাই ঠিকমতো পড়াশোনা করছে কিনা। কমনওয়েলথের মহাসচিব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়ে বাংলাদেশে এসেছেন। কমনওয়েলথ সচিবালয় তার সফরটিকে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছে। কমনওয়েলথ সচিবালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থাটির মহাসচিব শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং জনগণের সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন। কমনওয়েলথের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শার্লি তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাই কমিশনার সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। দর্শক, শার্লির সফরের 2 দিন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে সংস্থাটির পক্ষ থেকে কিংবা বাংলাদেশের কোনো পক্ষ থেকে বৈঠক সম্পর্কে কোনো বার্তা দেওয়া হয়নি। সূত্রগুলো বলছে কমনওয়েলথ সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। দেশের এই মুহূর্তে মাঠে থাকা দলগুলো ছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ মাঠের বাইরে আছে এমন বেশ কয়েকটি দলের সাথে বৈঠক হয়েছে এবং হবে। তবে বৈঠকে অংশ নেওয়া কোনো পক্ষই এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি। দর্শক, অক্টোবরের শেষ দিকে প্রাক নির্বাচনী মূল্যায়নের জন্য কমনওয়েলথের একটি টিম বাংলাদেশ সফরে এসেছিল। সেই টিমটি তখন প্রকাশ্যে সবার সাথে বৈঠক করেছিল, কিন্তু এবার মহাসচিবের সফরের কার্যক্রম নিয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। সূত্রগুলো বলছে কমনওয়েলথ আগামী 5 বছরের জন্য যে নতুন কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে সেটি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে অন্তর্বর্তী সরকারকে বার্তা দিবে। ইতিমধ্যে শার্লি বালচয় যাদের সাথে বৈঠক করেছেন তাদেরকে একই বার্তা দেয়া হয়েছে। দর্শক, কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনায় 3টি স্তম্ভের কথা বলা আছে। তার মধ্যে একটি হলো সদস্য দেশগুলোতে গণতন্ত্র নিশ্চিত করা,
আর এর জন্য সদস্য দেশগুলোতে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য জোর দিবে সংস্থাটি। কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছেন এমন একটি বড় রাজনৈতিক দলের নেতা বলেছেন, এই কূটনৈতিক ভাষা বিশ্লেষণ করলে বোঝা যায় মহাসচিব সরাসরি না বললেও তার বার্তাটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে ইঙ্গিত করছে, যার মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কমন ল নীতির উপর প্রতিষ্ঠিত কমনওয়েলথ মনে করে একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হলে প্রক্রিয়াগত ন্যায্যতার মানদণ্ড পূরণ হয় না। কমনওয়েলথ তাদের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানদণ্ড পূরণের উপর নির্ভর করতে পারে। সূত্রগুলো বলছে, কমনওয়েলথ মহাসচিব বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন, যেখান থেকে তিনি একই বার্তা পেয়েছেন। দর্শক, দেখা যাচ্ছে শুধু দিল্লি নয়, কমনওয়েলথ সহ অন্য বিদেশিরাও সফট ল্যাঙ্গুয়েজে গণতন্ত্রের মাপকাঠি বুঝিয়ে দিচ্ছে। দুটোই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে, আওয়ামী লীগকে খেলায় ফেরাও। এমনকি অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত আটলান্টিকা সেন্টারের মতো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, আওয়ামী লীগকে বাদ দিলে আগামী সংসদ নির্বাচন বয়কট ও বৈধতার সংকটে পড়ে যেতে পারে, কারণ এতে সহিংসতার মাত্রা বেড়ে যেতে পারে। এমন আশঙ্কায় পেয়ে বসছে আন্তর্জাতিক মহলকেও। দর্শক, আন্তর্জাতিক মহলের এই বার্তা নতুন কিছু নয়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিদেশিদের চাপ আছে এমন কথা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে। এমন বার্তা পেয়ে সরকার অবশ্য তার পুরাতন কৌশল নতুন করে ফিরিয়ে আনছে। সরকারের কৌশল হলো তার মিত্রদের সাথে ঐক্য মজবুত আছে এমনটি দেখানো। ঐক্যের দৃশ্যমানতা ফুটিয়ে তুলতে সরকারের পিআর গ্রুপ বেছে নিয়েছিল 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবসকে। বিষয়টি ফুটে ওঠে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজের দিকে তাকালে। 21শে নভেম্বর বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হলেও প্রধান উপদেষ্টার দপ্তরের প্রচারণার আধিক্য ছিল সশস্ত্র বাহিনী দিবস কেন্দ্রিক। ভূমিকম্পের ঘটনায় প্রধান উপদেষ্টা দ্রুত বার্তা দিয়েছিলেন ঠিকই, কিন্তু প্রচারণার সর্বোচ্চ কৌশলগত গুরুত্ব পেল সশস্ত্র বাহিনী দিবস। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানকে ঘিরে 20টি পোস্ট দেওয়া হয়েছে। এমনকি 22শে নভেম্বরও একটি রিল পোস্ট করা হয়েছে। অথচ ভূমিকম্প নিয়ে 2 দিনে দেওয়া হয়েছে 8টি পোস্ট। বলা যায়, যখন দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগে কাঁপছে, চিফ অ্যাডভাইজারের পেজ তখন শর্ট ফিল্ম বানাচ্ছে সামরিক বাহিনীর বীরত্ব নিয়ে। যেন ভূমিকম্পের চেয়ে সামরিক বাহিনীর গুড বুকে থাকাটাই বেশি জরুরি। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর পেজে নিয়ে পোস্ট ছিল মাত্র 2টি। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের দপ্তরের এই প্রচারণার উদ্দেশ্য কি? গত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে দ্বন্দ্ব তীব্র, কিন্তু আর্মড ফোর্সেস ডের অতি প্রচারণার মাধ্যমে সরকার এবং সামরিক বাহিনীর দৃশ্যমান সহযোগিতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এটি অভ্যন্তরীণ বিরোধের এই আন্তর্জাতিক অংশীদারদের কাছে এই বার্তা দিতে চাইছে যে সামরিক বেসামরিক নেতৃত্ব ঐক্যবদ্ধ। এমনকি অধ্যাপক ইউনূসের জাতীয় ঐক্যমত্য কমিশনের মতোই সশস্ত্র বাহিনী দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানেও অনেকগুলো রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়নি, যারা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ নয়। দেখলে মনে হবে এটা যেন রাজনৈতিক বিয়ে বাড়ির দাওয়াত, যেখানে বিশাল এক দলকে বলা হলো, আপনারা পুরানো ব্যাচ, আপনাদের মেনুতে জায়গা নেই। অধ্যাপক ইউনূস তার বড় মিত্র বিএনপির মন রাখতে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন সেটিও বললেন। অথচ স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির আপামর মুক্তিযোদ্ধাদের স্মরণই করলেন না। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। কারণ 1971 সালের 7ই মার্চ ছাড়া যে স্বাধীনতা যুদ্ধে শুরু হতো না, সেটি বেশিরভাগ মানুষই মনে করে। দর্শক, আওয়ামী লীগকে নিয়ে বিদেশিদের চাপের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস আপাতত বড় মিত্র বিএনপিকে কাছে পাচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ 22শে নভেম্বর বলেছেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, যদিও দলটির মতিগতি বোঝা দেয়। কিছুদিন আগে দলটির মহাসচিব বলেছিলেন তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। তবে বিএনপিকে কাছে পেলেও আরেক মিত্র জামাত ইসলামীকে এখনো পুরোপুরি বাগে আনতে পারছে না অধ্যাপক ইউনূস। গণভোট ইস্যুতে অধ্যাপক ইউনূসের মিত্রদের মধ্যে যে মান অভিমানের খেলা চলছে, তাতে ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে বসেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। 22শে নভেম্বর চট্টগ্রামে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, বাংলাদেশে জেনোসাইড হয়েছিল 1971 সালে। এরপর এমন হুঁশিয়ারি কেউ কখনো দেয়নি।
স্বভাবত জামাতের আমির খুব কমই কথা বলেন এবং হুঙ্কার দেন, ফলে তিনি যে এখন বলছেন জামাত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত কোনো কিছু থামানো যাবে না, কারো কাছে কোনো পরিবার দলের কাছে জামাত দেশের ইজারা দিবে না, এমন বার্তা সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। বিএনপি অবশ্য জামাতের এমন হুঙ্কারকে টিপ্পনি কেটে উড়িয়ে দিচ্ছে। তাদের কাছে পিয়া নির্বাচন নিয়ে জামাতের আন্দোলন যমুনা থেকে গঙ্গার কিনারায় সরে গেছে। সরকারের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে এমন মল্লযুদ্ধের মাঝে শঙ্কার কথা শোনাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলছেন একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা বেশ চ্যালেঞ্জিং। দর্শক, একই আশঙ্কার কথা সরকারের বিদেশি মিত্ররা এরই মধ্যে সরকারকে জানিয়ে দিয়েছে। এছাড়া 42,000-এর বেশি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনার কাজকে দানবীয় অভিশাপ মনে করছে নির্বাচন কমিশন। এছাড়া আছে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট চালু করার জটিলতা। ইসির যে বক্তব্য তাতে পরিষ্কার ডক্টর ইউনূসের পক্ষ থেকে যেভাবে ইতিহাস সেরা নির্বাচনের কথা বলা হয়েছে তার ধারে কাছেও নেই মাঠের বাস্তবতা। দর্শক, সব মিলিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এখন আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ কৌশলের এক চরম দ্বন্দ্বে আটকে পড়েছে। একদিকে বিদেশিরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিচ্ছে, যার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি। অন্যদিকে অন্তর্বর্তী সরকার সামরিক সমর্থনের প্রদর্শনী এবং কৌশলগত বর্জনের রাজনীতির মাধ্যমে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখতে বদ্ধপরিকর, কিন্তু সেখানে পাচ্ছে মিত্রদের কাছ থেকে জেনোসাইডের মতো ভয়াবহ হুঁশিয়ারি। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক পরামর্শ মেনে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, নাকি বহুল প্রচার করা লোক দেখানো ঐক্যের উপর ভর করে একটি সীমিত নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিসরে ক্ষমতা হস্তান্তর করবে? মানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অন্তর্ভুক্তিমূলক হবে কিনা তা কেবল ভোটের উপর নির্ভর করছে না, বরং কিছু কৌশলগত পোকার খেলায় কে জেতে তার উপর নির্ভর করছে। পরিস্থিতি এতটাই জটিল, মনে হচ্ছে যেন কূটনৈতিক দাবার বোর্ডে সাদা গুটিগুলো বারবার কালো গুটিদের এগিয়ে চলছে, আর সরকারের দেশি বিদেশি মিত্ররা দূর থেকে হুইসেল বাজাচ্ছে, ফাউল ভাই ফাউল। এই রহস্যের জট কবে খুলবে তা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই। যদিও বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা উপদেষ্টা তার নিজ নিজ সম্পদের বিবরণ দিবেন, কিন্তু আজ পর্যন্ত কোন উপদেষ্টা কি তার সম্পদের বিবরণ দিয়েছেন? দেন নাই। তাহলে কয় টাকা ইনকাম করলেন, আবার কয় টাকা দেশের বাইরে পাচার করলেন, এই সমস্ত বিষয় সামনে আনার যে প্রক্রিয়াটা সেটা আপনি স্বচ্ছভাবে যে করবেন তার কি গ্যারান্টি আছে? বিগত সময়ে 5ই আগস্টের পর থেকে সৈয়দা রেজওয়ানা হাসানের হাজবেন্ড যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, সেই পরিমাণ টাকা আমরা যাদেরকে বলি দুর্নীতির বরপুত্র বিএনপি, সেই বিএনপিও এত টাকা পাচার করেনি। তাহলে বুঝেন একটা দেশ কিভাবে চলছে সৈয়দা রেজওয়ানা হাসানের মতো করাপ্ট উপদেষ্টাদের মাধ্যমে, অথচ আমাদের সাধারণ জনগণের কাছ থেকে এই তথ্যগুলো লুকানো হচ্ছে। শেখ হাসিনা সরকার যাওয়ার আগে পরিবেশ এবং বন মন্ত্রণালয়ে যে বাজেটটা দিয়ে গিয়েছিলেন সেই বাজেটের প্রপার ব্যবহার হয়েছে কিনা সেইটার ব্যাপারে আজ পর্যন্ত জনগণকে কোনো তথ্য দিয়েছে এই মন্ত্রণালয়? যে মন্ত্রণালয়টাই সৈয়দা রেজওয়ানা হাসান চালান? দেয় নাই। তাহলে একটা দেশ এভাবে চলতে পারে? যেই পরিমাণ দুর্নীতি চলতেছে পরিবেশ এবং বন মন্ত্রণালয়ে, ওই পরিমাণ দুর্নীতি যদি চলমান থাকে তাহলে ভবিষ্যতে আমি বলবো বাংলাদেশে বন বলে কিছু থাকবে না, গাছ বলে কিছু থাকবে না, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত বৃষ্টিতে আমাদের মরতে হবে। এবং সেই পরিস্থিতি তৈরি করে যাচ্ছে এই সমস্ত সৈয়দা রেজওয়ানা হাসানের মতো ব্যক্তিরা। এরা কিছুদিন আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন অনেক সেমিনার করতো এনজিও বাদের ব্যানারে, এই হচ্ছে গাছ বাঁচাতে হবে, এই জায়গায় এই জলবায়ু পরিবর্তনের জন্য এইটা করতে হবে, ওইটা করতে হবে। এখন যখন তিনি পরিবেশ এবং জলবায়ু সেক্টরের দায়িত্বে, এখন তিনি সেই দিকে মনোযোগ না দিয়ে কোথায় আওয়ামী লীগের আটকে আছে জেলখানায়, সেখানে যায় পয়জনিং ঠিক মতো হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে তদারকিতে ব্যস্ত। তাহলে এই ধরনের উপদেষ্টা দিয়ে দেশের কি উন্নয়ন হবে? ক্ষমতায় যাওয়ার আগে খুব ফটর ফটর করছিলেন পরিবেশের এই সমস্যা ওই সমস্যা, তো এখন যখন পরিবেশ এবং জলবায়ু বিভাগ আপনার অধীনে, তাহলে সেখানে বনদস্যুরা বন থেকে কাঠ কাটার সাহস পায় কিভাবে? গাজীপুরের শালবন বিহার রীতিমতো উজাড় হয়ে গেছে। তাহলে আপনি সৈয়দা রেজওয়ানা হাসান ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে লাভ কি হলো? দেশ ও জনগণের সম্পত্তি যদি পাবলিকের জায়গা থেকে পাবলিক রক্ষণাবেক্ষণ নাও করে, আপনি তো উপদেষ্টা, আপনার তো সেই রাষ্ট্রীয় মেকানিজম আছে, আপনার তো চেষ্টা করা উচিত যাতে সরকারি সম্পত্তিগুলো নষ্ট না হয়। যেভাবে আপনার হাজবেন্ড সৈয়দা রেজওয়ানা হাসানকে বলছি, যেভাবে আপনার হাজবেন্ড টাকা পাচার করেছে দেশের বাইরে, ঠিক সেভাবে আপনিও কি দুর্নীতির মাধ্যমে আয় করা এই সমস্ত টাকা দেশের বাইরে পাচার করতে যাচ্ছেন?
আমি যতদূর খোঁজ পেয়েছি, আপনার হাজবেন্ড তো শুধুমাত্র আপনার মন্ত্রণালয় নয়, বেশ কিছু মন্ত্রণালয় থেকে দালালি বাণিজ্য করে ভালো পয়সা ইনকাম করেছে। আপনার আয় ব্যয়ের হিসাব নিলে পাওয়া যাবে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত আপনি। যদিও বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা উপদেষ্টা তার নিজ নিজ সম্পদের বিবরণ দিবেন, কিন্তু আজ পর্যন্ত কোন উপদেষ্টা কি তার সম্পদের বিবরণ দিয়েছেন? দেন নাই। তাহলে কয় টাকা ইনকাম করলেন, আবার কয় টাকা দেশের বাইরে পাচার করলেন, এই সমস্ত বিষয় সামনে আনার যে প্রক্রিয়াটা, সেটা আপনি স্বচ্ছভাবে যে করবেন তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? কারণ আমরা তো জানি না আপনার 5ই আগস্টের আগে কত পার্সেন্ট সম্পদ ছিল, সেটা বেড়ে এখন কত পার্সেন্টে দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন, এগুলা হচ্ছে এলিট ক্লাস শ্রেণী, সবসময় গরিবের রক্ত চুষেই এরা বড়লোক হয়েছে। এদের প্রতি নজর রাখতে হবে। ইউনূস সরকারের পতনের ঘন্টা প্রায় বেজে গেছে, এরা যেন কেউ দেশ থেকে পালাতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এদের কোনো সেফ এক্সিট নাই। দুর্নীতিবাজ রেজওয়ানা চৌধুরীর মতো ব্যক্তিদের কোনো সেলফ এক্সিট দেওয়া হবে না। সেফ এক্সিট বন্ধ। এই সমস্ত কূটনৈতিক দালাল, কর্পোরেট প্রস্টিটিউটদেরকে সরাসরি জনতার আদালতে বিচার করা হবে। ধন্যবাদ।